মৃণাল সেন যেভাবে শুটিং করতেন তার অনেকটাই গেরিলা শুটিং, রাস্তায় নেমে পড়া। চঞ্চলের সাথে আসলে ফেশিয়াল স্ট্রাকচার এবং সব মিলিয়ে আমার মনে হয় মৃণাল সেন একদমই নিজের মতো আপোষহীনভাবে ছবি করতেন, which is why তার অধিকাংশ ছবি বক্স অফিসে সফল হতো। বক্স অফিসগুলো ভাবায় না, ফেস্টিভ্যালও ভাবায় না, ন্যাশনাল অ্যাওয়ার্ডও ভাবায় না, সেগুলো সবই উপরই পাওনা, হলেও হলো, না হলেও হলো। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। এই তোমার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকার নমুনা, কমরেড। সৃজিতা, জি 24 ঘন্টা ডিজিটালে তোমায় স্বাগত। ইউ আর নাও অন ক্যামেরা। তোমার পদাতিক রিলিজ করছে। আমি প্রথমে জিজ্ঞেস করবো যে মৃণাল সেন তোমাকে, পরিচালক মৃণাল সেন কীভাবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ইন্সপায়ার করে? প্রথমত মৃণাল সেন যেভাবে শুটিং করতেন তার অনেকটাই গেরিলা শুটিং, রাস্তায় নেমে পড়া, মাঠে ঘাটে নেমে পড়া, ক্যামেরা নিয়ে সবসময় পারমিশন আছে তা নেই। এই গেরিলা শুটিং আমাদের অনেক করতে হয়েছে, অনেক করতে হয়, অনেক করতে হয়েছে। তো কলকাতায় শুটিং, যখন গেরিলা শুটিং করা হয়, আমি বলে না, যে কোনো ডিরেক্টরই মৃণাল সেনের প্রতি ঋণী। এটা আমি শিখেছি অঞ্জনদা একটা অ্যাসিস্ট্যান্ট, অঞ্জনদা মৃণাল সেনের দর্শনের ট্রেনিং। সো সেই জায়গা থেকে অবভিয়াসলি একটা বড় ইনফ্লুয়েন্স। এছাড়া মনে আছে অটোগ্রাফে যে ফিল্ম উইদিন আ ফিল্ম স্ট্রাকচার, এটা অনেকটাই কিন্তু ইন্সপায়ার ফ্রম আকালের সন্ধান। আমি খুব ছোটো বয়সে আকালের সন্ধানে দেখে আমার সবচেয়ে প্রিয় মৃণাল সেনের ছবি আকালের সন্ধান। সো সেইখানে একটা বিশাল ইনফ্লুয়েন্স কাজ করে। এছাড়াও অতি অবশ্যই অন্যান্য ফ্রিজ ফ্রেমের ব্যবহার হোক বা ফোর্থ বল ব্রেকিং হোক, এই সিনেমার টেকনিকগুলো ব্যবহার করে কিন্তু আমি পদাতিক বানিয়েছি। কাজে খানিকটা গঙ্গা জলে গঙ্গা পুজো বলা যেতে। তুমি যে গেরিলা শুটিংয়ের কথা বলছো, আমি পড়েছি মানে তৃতীয় অভিবঞ্চিত বইতে আছে, ওখানে উনি লিখেছেন যে শুটিংয়ের আগে সবাইকে নিয়ে এসে এক জায়গায় রাখা, যাতে শুটিংয়ে যে লোকজন আছেন তাদের সবার মধ্যে একটা বন্ডিং তৈরি হয়, তাদের মধ্যে একটা ফ্যামিলি তৈরি হয়। তো এখন যেভাবে শুটিং হয় সেটা কি আদৌ সম্ভব? এখন তো 10-15 দিনে শুটিং কমপ্লিট হয়ে যায়। সেটা হয় সম্ভব, যে নয় তা নয়, কিছু কিছু ক্ষেত্রে বেশি হয়, কিছু কিছু তো কম হয়। যেমন মনে হচ্ছে রাজকাহিনীতে আমি সবাইকে একসাথে করে বেশ কিছুদিন দেখেছিলাম, যাতে ওই সবার মধ্যে মনোভাবটা তৈরি হয়। এটা না ফিল্ম টু ফিল্ম ভ্যারি করে, সব ফিল্মে প্রয়োজনও হয় না, কিছু ফিল্মে প্রয়োজন হয়, সেখানে আমরা করি। মৃণাল সেনের ছবি যদি আমরা দেখি ধারাবাহিকভাবে ওনার ছবি, তাহলে উনি কখনো ছবিতে জীবনবোধের কথা বলেছেন, আবার কখনো সময়ের কথা বলেছেন। মানে দুটোই ওনার ছবিতে খুবভাবে উঠে এসছে। এখন যারা তোমরা ছবি বানাচ্ছ সেখানে সময়ের গল্প খুব কম দেখা যায়। না, আমি এটা মনে করি না। আমি মনে করি সময়ের গল্প দেখা যায়, কিন্তু যেই সময়ে গল্প দেখা যায় সেই সময়টা পাল্টে গেছে। আমরা যদি খুব সহজ উদাহরণ, লাস্ট খুব সফল বক্স অফিস ছবি হলো প্রধানে তো আমাদের এই সময়ে রাজনৈতিক প্রচুর কথা আলোচিত হয়েছে, দেখানো হয়েছে। তো আমি মনে করি না যে এখন দেখানো হয় না, সময়টা পাল্টেছে, তাই সময়ের গল্পটাও পাল্টেছে। চঞ্চল চৌধুরী অ্যাজ এ মৃণাল সেন, তুমি যখন দেখলে ওনাকে, তোমার মানে ফার্স্ট শটের পর আমি বলছি, যখন দেখলে তোমার কি মনে হলো? মানে আমার তো দেখে, আমি তো চঞ্চল চৌধুরীকে দেখে জাস্ট ছিটকে গেছিলাম, মানে একটু ভালো করে দেখছিলাম ছবিটা আসলে কার। হ্যাঁ, চঞ্চলের সাথে আসলে ফেশিয়াল স্ট্রাকচার এবং সব মিলিয়ে সেটা খুব ভালো মতো আর কি একটা মিল আছে। তো সেই মিলটা আমরা ব্যবহার করেছি। মিলটা জন্য ওই দৈহিক যে মিল বা সেইটা একটা ক্লাসিক্যাল বায়োটিক স্ট্রাকচারে খুব কাজে লাগে, মানুষের কল্পনা শক্তিকে হেল্প করছে মিলটা। তো এক্ষেত্রেও তাই করেছে। আর মৃণাল সেনের ছবি নিয়ে আমি যদি বলি, তাহলে এখানে তোমরা মৃণাল সেন, মানে এটাকে আমি বায়োপিক বলতে পারি? একদম বলতে পারি, এটা ক্লাসিক্যাল বায়োপিক, একদম স্ট্রাকচারালি বায়োপিক। তার জীবনের প্রায় 78 বছর ব্যাপ্তি বা পরিসর ধরে তৈরি করা বায়োপিক। আচ্ছা, মানে একদম তার কাজের ক্ষেত্রটাই কি তুলে ধরা হয়েছে? না, সব তার রাজনৈতিক মতাদর্শ, সব কিছু, তার রাজনৈতিক মতাদর্শ, তার কাজের ক্ষেত্র, তার স্বামী হিসেবে তার অবস্থান, বাবা হিসেবে তার অবস্থান, বন্ধু হিসেবে তার জীবন, তার মানে জেনারেল জীবনবোধ, সব কিছু ধরা হয়েছে।
তুমি একটা কথা বলছিলে যে আমাদের শহর মৃণাল সেনকে ভুলে গেছে, এটা কেন হলো? এটা তো কথা ছিল না। এটা কথা ছিল না তো। কলকাতা শহরকে মৃণাল সেন এলডোরাডো বলেছেন, তার কাজের কলকাতা যেভাবে উঠেছে বা যেভাবে এসছে অনেক ফিল্ম মেকারের কাজেই আসেন। তো খুবই এটা দুঃখের এবং আক্ষেপের জায়গা যে এটা হচ্ছে, এবং হোপফুলি শতবর্ষে যে 3টে ছবি হলো, পালার, চালচিত্র এখন মন পদাতে, হোপফুলি এই শহরকে আরও অনেক বেশি সেন্সিটাইজ করবে, অনেক অ্যাওয়্যার করবে, অনেক সচেতন করবে মৃণাল সেনের ব্যাপারে। মৃণাল সেন সম্পর্কে আমরা মানে যতটুকু ভার্বালি শুনি সেটা অঞ্জন দত্তর কাছ থেকে অনেকটা শুনি, যেহেতু ওনার হাতেই উনি করা বলতে পারেন। তো সেক্ষেত্রে একটা অঞ্জন দত্ত বলেন যে মৃণাল সেন যেমন কোনো একটা সমস্যাকে ব্যক্তিগত জায়গায় নিয়ে যেতেন, যেমন 22 শ্রাবণ ওনার ছবি, যেখানে একটা সামগ্রিক দুঃখকে উনি ব্যক্তিগত স্তরে নিয়ে গেছেন। এই ব্যক্তি আর সমষ্টি, এই যে দ্বন্দ্ব, তুমি অ্যাজ এ ফিল্ম মেকার তোমার কাছে কোনটা বেশি কাছে? মানে তুমি কোনটা? কাছের বলতে না, আমিও এই দ্বন্দ্বে, ইনফ্যাক্ট আমার যদি রাজকাহিনী দেখি সেটাও তো তাই, একটা ব্যক্তিগত দ্বন্দ্ব কিন্তু তার প্রেক্ষাপট একটা সমষ্টিগত সমস্যা, অর্থাৎ পার্টিশন। তো এরকম অনেক ছবি আছে যেখানে এই স্ট্রাকচারে আমি গল্প বলেছি, এবং এটা খুব ক্লাসিক্যাল একটা ইন্টারেস্টিং টেমপ্লেট, একটা ইন্টারেস্টিং স্ট্রাকচার। সো আমার কাছে দুটোই ইম্পর্টেন্ট, দুটো একে অপরের পরিপূরক, একটা ছাড়া অন্যটার কোনো মানে হয়। সৃজিতা, তুমি তো অনেক ছবি বানিয়ে ফেলেছো, মানে 2010 থেকে এখন অব্দি অনেকগুলো ছবি বানিয়ে ফেলেছো, বিভিন্ন জ্বরের ছবি বানিয়েছো। এখন তোমার এতগুলো ছবি বানানোর পর তুমি কমফর্টেবল কোন জ্বরে, বা কোন জ্বরটা তোমার মনে হয় যে আরও বেশি তুমি এক্সপ্লোর করতে পারো এখনো? ওরকম কিছু ভাবিনি অ্যাকচুয়ালি, আমার না, আমি অত ভাবি না, মানে কী হবে, কী হলো, অ্যানালিসিস, এই সেইগুলো আমি ফিল্ম হিস্টোরিয়ান, ফিল্ম ক্রিটিক, দর্শকের উপরেই ছেড়ে। আমার নানান বিবিধ বিষয় নিয়ে আগ্রহ, তাই নানান বিবিধ বিষয় নিয়ে গল্প বলতে পারবো এবং বলি। সো একদিকে যেরকম দশম অবতার আর জুলফিকার, অন্যদিকে এক্সিকুয়েন্ট প্রেম আর নির্বাণ। তো সব ধরনের তার এবং তার মধ্যবর্তী স্পেকট্রামের নানান ধরনের ছবি, নানান স্বাদের ছবি। আমি সেরকম নিজের কথা বলেই গল্প বলতে ভালোবাসি। আমি ওরকম ভাবি যে কোনটা বেশি কমফোর্টেবল, কোনটা কি। তবে ডেফিনেটলি আমার হরর করা হয়নি এখন। আমি লাইক টু মেক আ ফিল্ম হররের ঘরানায় একটু কাজ করতে চাই। এখন অনেক সিনেমা না চলার পিছনে বলা হয় যে দর্শক, আমার মনে হয় না মৃণাল সেন দর্শকের পালস বোঝার চেষ্টা করতেন। আমার মনে হয় মৃণাল সেন একদমই নিজের মতো আপোষহীনভাবে ছবি করতেন, বিশেষ ভাই তার অধিকাংশ ছবি বক্স অফিসে সফল হতো, খুব একটা মানুষ দেখতেন। বিদেশে খুব সমাদৃত, কিন্তু এইটা মানে সেটার খুব বড় কারণ হলো উনি দর্শকের কথা ভাবতেন না, নিজের কথা ভেবে ছবি করতেন, নিজের যেটা ভালো লাগে সেটা করতেন, এবং সেই মূল মন্ত্রে কিন্তু আমিও দীক্ষিত, নিজের কথা ভেবে ছবি করা। এবার আমি মানুষ হিসেবে অনেক বেশি পপুলিস্ট, আমার ভালো লাগার লিস্টের পপুলিজমটা খুব, মানে আমার যা আগ্রহ তার মধ্যে পপুলিজমের একটা বড় স্ট্রাকচার আছে। তাই জন্য আমি ভাবি যে এই ছবি বানাই, তার মধ্যে কিছু ছবি খুবই পপুলিস্ট হয় এবং পপুলারও হয়। সো বাট এসেনশিয়ালি আমি নিজের জন্য ছবি। তোমাকে বক্স অফিস রিপোর্ট ভাবায় না, সেটাই তো বললাম, বক্স অফিস রিপোর্টও ভাবায় না, ফেস্টিভ্যালও ভাবায় না, ন্যাশনাল অ্যাওয়ার্ডও ভাবায় না, সেগুলো সব উপরই পাওনা, হলো না হলো না। কিন্তু আমি নিজে যে ছবি দেখতে ভালোবাসবো, নিজের পয়সা খরচা করে যে ছবি দেখবো, সেই ধরনের ছবি আমি বানাতে পছন্দ করি। এই ছবিতে তুমি যে মিউজিক ব্যবহার করেছো, একটা অদ্ভুত বেশ ফ্লেভার উঠে এসছে। তো থ্যাংক ইউ যে কবি সুমনকে তুমি আবার 10 বছর পর ফিরে আছো। এবং এই গানটা, যেটা সিঙ্গুর আন্দোলনের সময় প্রবাবলি বোধহয় এই গানটা, হ্যাঁ, আমি এটার একটা রেকর্ডিং দেখেছি যে উনি এক জায়গায় গিটার বাজিয়ে গাইছেন। উনি প্রচুর লাইভ প্রোগ্রামে গিয়েছেন এই গানটা। এই গানটা লালদার খুব প্রিয় গান, লালদা প্রচুর গানটা গায় জনতার হাতে। এটা খুব পুরোনো গান, খুব প্রিয় গান আমার। এই গানটা শুনে হঠাৎ মনে হলো যে মৃণাল সেনের জীবন এবং সিনেমার শৈলীর সঙ্গে এটা খুব মিলে যায়, তাই জন্যই গানটা সত্যি মিলে যায়। মানে এরকম তুমি আবিষ্কার করেছো, এবং ওই লাইনটা আমার ভীষণ ভালো লাগে, সেটা হচ্ছে আমার হাসির দাগ লেগে থাক সবার, লাগে যেন সবার আকাশে। মানে এই কবি সুমনের সঙ্গে তোমার এই বন্ডিংটা মানে আমরা খুব কম দেখতে পাই। মানে তুমি কেন, মানে ওনাকে কেন এক্সপ্লোর করো? ভালো জিনিস একটু কমই হয়, ভালো জিনিস ওভার এক্সপ্লোর করা উচিত, ভালো জিনিস একটু কম হয়ে। আচ্ছা, আর এই ছবিতে মনামিকে তুমি নিয়েছো, যেটা মানে একদম মানে
গীতা সেনের চরিত্রের সঙ্গে মনামির, আমি নিজেই প্রথমে আর কি ভেবে পাচ্ছি না, মনামির কাস্টিংটা তুমি কী ভেবে করবে? মানে অগেন যেহেতু এটা ক্লাসিক্যাল বায়োপিক, একটা দৈহিক মিলের ব্যাপার থেকে যায়, এবং গীতা সেনের উপস্থিতি এবং ফিজিক্যাল স্ট্রাকচার তার সাথে মনামির মিল আছে। যেটা মনামির ক্ষেত্রে হচ্ছে, মনামির যে একটা সোশ্যাল মিডিয়া ইমেজ আছে সেটা এতটাই আলাদা গীতা সেনের থেকে, তার জন্য মানুষের একটু অবাক লেগেছে। কিন্তু ছবিটা দেখলে মানুষ বুঝতে পারবে যে এই ছবির কিন্তু সারপ্রাইজ প্যাকেট দুজন, মনামি ঘোষ এবং প্রণব শর্মা। তো তার জন্য আমরা ওয়েট করে আছি 15th অগস্ট। এই 15th অগস্টে কি তোমার জন্য একটু বেশি স্পেশাল? ওদিকে শেখারম আছে, এদিকে দুটো একদম ডিফারেন্ট। 15th অগস্ট স্পেশাল, পরবর্তীকালে পুজোতেও একদিকে টেক্কা, অন্যদিকে ফেলুদা রিলিজ করবে। সো সব মিলিয়ে এই বছরটাই খুব স্পেশাল। 4টে ছবি, 2টো OTT রিলিজ করবে। শেখার হোমস নিয়ে কিছু একটু জানতে চাও? কেকে মেননের সঙ্গে শুটিং, কেকের সঙ্গে আমার এটা দ্বিতীয় কাজ। দুরন্ত ট্রেলার, ট্রেলারটা দুরন্ত। কেকের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ রের পর। অসম্ভব বিচক্ষণ অভিনেতা, অভিজ্ঞ অভিনেতা এবং খুবই তীক্ষ্ণ অভিনেতা, আমার খুব প্রিয় অভিনেতা। আর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে তুমি না, লাস্ট না, সরি, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে নির্বাক নিয়ে তুমি একটু মন খারাপ আমি বলবো শেয়ার করেছো, যে নির্বাক কিন্তু আমার মনে হয় নির্বাক তখনও তো আমরা অনেকেই পছন্দ করেছিলাম এবং আমরা অনেকে ছিটকে গেছিলাম। হ্যাঁ, কিন্তু প্রবলেম ছিল তোমরা হলে বসে ছিটকো, যার ফলে এটা বক্স অফিস সফল হয়নি। হ্যাঁ, ছিটকোনোটা হলে বসে জরুরি। যারা তখন নির্বাক নিয়ে, যেটা আমি স্টেটাসেও লিখেছি, নির্বাককে উপেক্ষা করেছিলেন, যারা হাসাহাসি করেছিলেন, সেই একই লোক এখন মানিকবাবুর মেঘ দেখে কাঁদছেন এবং হল করছে। সেই একই অ্যাবস্ট্রাক্ট প্রেমের গল্প, এখানে মেঘ, ওখানে মৃতদেহ বা কুকুর বা গাছ বা প্রতিবিম্ব। তো সেটাই আমার খারাপ লাগে যে 9 বছর আগে অলরেডি করে ফেলেছিলাম, কিন্তু তখন কেউ খুব একটা পাত্তা দেয়নি। এখন মানুষ ঠিক আছে, হতে পারে, সময় থেকে এগিয়ে থাকা সেটা একটা প্রবলেম। সময় থেকে এগিয়ে থাকাটা প্রবলেম বটে। যে গল্পটা যেভাবে বলতে চাই সেভাবেই বলবো, কারণ ভরপেট খাওয়ার থেকে শান্তিতে ঘুমানোটা অনেক বেশি জরুরি। এই তোমার কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থাকার নমুনা, কমরেড। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।